সুন্দর বাসন্তিক সকাল, ঝকঝকে নীল আকাশ, সেটাই পেঁজা তোলার মতো ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের খেলা। চোখের সামনে উত্তাল সমুদ্র। তবে সমুদ্র তটে যেতে হলে পাড়ি দিতে হবে এক বিস্তৃত চেরি ব্লসমের বাগান। এখনকার চেরি ব্লসমগুলো সমসাময়িকের থেকে বেশ আলাদা। ফুলের ভারে নুয়ে পড়া গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙের কোনো ফুল নেই। কোথাকার ফুলগুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের, পার্পল চেরি ব্লসম বললেই চলে। ঝরে পড়া বেগুনি রঙা ফুলগুলো পায়ে মারিয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্মিত চোখ জোড়া বোলালো ওরু। হুট করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মনি দুটো জলজল করে উঠল মুহূর্তেই। হ্যাভেনের মতো এত সুন্দর একটা জায়গায় পা রাখতে পেরে ওরও কিছুটা আবেগ আপ্লুতও বটে। বিস্ময় আর আনন্দ উদ্দীপনায় চমকে পৌঁছে সুন্দর বেগুনি ফুলের ভর্তি গাছগুলোর চারিদিকে ঘুরপাক খাচ্ছে ওরও ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনে সফেদা রঙা ফিনফিনে গাউনটাও ঘুরছে। কি চমৎকার সেই দৃশ্য! এমত অবস্থায় পাশ থেকে গলা ছেড়ে ওরুকে ডেকে উঠল কেউ। চিরাচরিত ইংরেজি বাক্য আর অতীব পরিচিত সেই সম্বোধন বেবি শব্দটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো ওরু। কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখলো প্যান্টের পকেটে দু হাত গুজে সমুদ্রটাতে দাঁড়িয়ে ওরুকেই ডাকছে কৃতিক। বরাবরের মতো সেই আবেশিত চাহনি। ওরু মাঝে মধ্যেই বুঝে উঠতে পারে না কৃতিক কি এই নেশা নেশা চোখ দুটো শুধুমাত্র ওকে ঘায়েল করার জন্যই তৈরি করে, নাকি অন্য কিছু ভেবে পায় না ওরু। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ কুটির আর গভীর চেহারার ছাপিয়ে এই চোখ দুটোকে বরাবরই মায়ায় খুঁজে পায় ও। আজবার থেকে কাল নয়, বরং সেই প্রথম দিক থেকেই সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায় ও। ডুবদাই ভালোবাসার অতল গহ্বরে। এই যেমন এখনো হারাচ্ছে নিজের ধ্যান জ্ঞান চেতনা, সবকিছু ভুলে গিয়ে হারিয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই কৃতিকের ইশারাতে ভাবনায় ছেদ ঘটে ওরুর। ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতেই আকস্মিক বিষয়ে হতভম্ব হয়ে পড়ে ওরুর দু চোখ। আপনা আপনি ফাঁক হয়ে যায় চমকপ্রভ ওষ্ঠধর। সেদিকে তাকিয়েই ওরু দেখলো চোখের সামনে জলজল করছে এক বিশাল সুউচ্চ ক্যাসেল, যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি শ্বেত পাথরে কোটিংয়ে আস্তরিত। এটা দেখে ওর মনে হচ্ছে ও হুট করেই ডিজনিল্যান্ডে পা দিয়ে ফেলেছে। ওই জন্যই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরছে চোখের সামনে। এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব, চিরাচরিত বাস্তব। জায়ান্ট কৃতিক আশেপাশে থাকলে সকল অবস্থা অবাস্তব বাস্তব হয়ে যায়। সে আশেপাশে থাকলে সকল দুশ্চিন্তা অবসানগ্রস্ত হয়। অশান্তিতে পেছনে ফেলে যাওয়া গা ভাসিয়ে নির্বিঘ্নে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ওরু। চেরি ব্লসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহু ক্রোশ। সবই তো ঠিক আছে, কিন্তু সাগরের পাড়ে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাসেল? সেই উত্তরের আশাতেই ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে চাইল ওরু। পেছনে ফিরে আশ্চর্য হয়ে শুধালো, এটা এত সুন্দর, কে বানিয়েছে এটা? তবে পেছনে ঘুরতেই আকস্মাৎ কোথায় মাঝপথে থেমে গেল ওরু। কারণ কৃতিক এখানে নেই। আশ্চর্য, একটু আগেই তো এখানে শটান দাঁড়িয়ে ছিল, এখন কোথায় গেল সে? ওরও ভীষণ অবাক চোখে এদিকে ওদিকে তাকালো। যত দূর চোখ যায় শুধু ধুধু সমুদ্রতট। আশেপাশে তো দূরে থাক বিস্তার বেলাভূমির, যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষের পদচিহ্ন অবধি নেই। অথচ স্পষ্ট দেখেছে এখানে, এই যে এখানেই দাঁড়িয়ে ওরুকে ডাকছিল কৃতিক। ওরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্বের নিদারুণ ছাপ স্পষ্ট। কৃতিককে খোঁজার উদ্দেশ্যে ওরু এবার ছুটে গেল পায়ে মারিয়ে ফেলে আসা চেরি ব্লসমের রাস্তার দিকে। কিন্তু হায়, কোথাও তো চেরি ব্লসমের গাছ নেই। উল্টো চারিদিকে খা খা করছে ঝাঁঝালো রৌদ্রতাপ। প্রখর রৌদ্রতাপে গাছপালা শুকিয়ে মরা কাঠে পরিণত হয়েছে। পায়ের নিচে গরম চিকচিকে বালিতে শরীর জ্বলে যাচ্ছে। ওরু দরদরিয়ে ঘামছে। বাম হাতের পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলোকে আলগোছে মুছে ওরু এবার চোখ ফেরালো খানিক্ষণ আগে রাজকীয় ক্যাসেলের দিকে। হতে পারে ক্যাসেলের মধ্যেই কৃতিক আছে।
কিন্তু এবার আরো বিশাল বড় ঝটকা খেলো ওরু। কোথায় ক্যাসেল, কোথায় কি? চারিদিকে শুধু ঝাঝা রোদ্দুর। চোখের সামনে গোছানো সাজানো গোছানো ডিজনিল্যান্ডটা হুট করেই কেমন যেন উধাও হয়ে গেল। সৌন্দর্য আর প্রাচুর্যের ঘেরা সুবিশাল সমুদ্র তটটা চোখের পলকেই পরিণত হয়েছে ভয়াবহ মরুভূমিতে। মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। যার হাত ধরে এত দূরে এগিয়ে আসা, সেও মাঝপথে হাত ছেড়ে কোথায় যেন উধাও হয়ে গেল। এখন কি করে সামনে এগোবে ওরু? এই ভয়ঙ্কর নির্জন মরুভূমি ছাপিয়ে কি করেই বা লোকালয়ের সন্ধান পাবে ও? ওর মাথাটা যখন হাজারো দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সুদূর সমুদ্র তীর থেকে পালতোলা জাহাজ নিয়ে হৈ হৈ করে এগিয়ে আসছে এক ঝাঁক জলদস্যুর দল। কি বিচ্ছিরি তাদের মুখের হাসি! তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরিয়ে কেঁপে ওঠে ওরু। মুখের মাঝে অবশিষ্ট তরল পদার্থটুকু হারিয়ে যায় মুহূর্তেই। জাহাজে নোঙ্গর ফেলে ওরুর দিকে এগিয়ে এসেছে লোকগুলো। ওরু ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গলা ছেড়ে চিৎকার করে উঠল এবার। জায়ান্ট কৃতিক, কোথায় আপনি? ভয় করছে আমার। জায়ান্ট কৃতিক মানুষটা ওরুর কাছে সুপারহিরোর মতোই। সে আশেপাশে থাকলে ভয় ডর বিপদ বাধা কোনো কিছুই ছুঁতে পারে না ওরুকে। এই দীর্ঘ দেহি কালো পোশাকধারী বৈশাচিক পাইরেটসগুলো ছুঁতে পারবে না, এটা ওরুর দৃঢ় বিশ্বাস। কিন্তু কৃতিক তো নেই এখানে, কোথাও নেই। ওরকে বাঁচানোর জন্য কৃতিক আজ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই শরীরের সর্বশক্তি দিয়ে উল্টো পথে ছুট লাগালো ওরু। শরীরের শক্তি ক্ষীণ, তবুও বাঁচার লড়াই এ জিততে হবে, এবং কৃতিক তো বরাবরই এটাই শিখিয়েছে ওকে। কিন্তু ওরু পারছে না। ওর হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ভাঙা হৃদয়ে কতক্ষণই বা এভাবে শক্তি সঞ্চার করবে ও? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। জলদস্যুগুলো কিছুতেই পিছু ছাড়ছে না। ওরও হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে। জলদস্যু এখনই ধরে ফেলবে ওকে। ওদের লকলকে চাহনি আর ভয়ানক অগ্নি মূর্তি দেখে গা ঘিনঘিন করছে ওরুর। অগত্যই ওরু থেমে গিয়েও নতুন উদ্যমে ছুটছে, আসতে হলেও ছুটছে। কিন্তু শেষমেশ পাইরেটসগুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর বস্ত্র অবধি হাত ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে পা পিছলে চোরাবালির অতর গহীনে হাঁটিয়ে যেতে লাগলো ওরু। যে গহ্বর ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার আর বর্বর। তবুও ওরু হাসলো, এক চিলতে ব্যথাতুর হাসি খেলে গেল ওর ঠোঁটের ভাঁজে। চোরাবাড়ির অতর গহীনে তলিয়ে যেতে যেতে অস্ফুটে ওরু বলল, জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, অসাধ্যই বলা চলে। আমিও পারিনি এই অসাধ্য সাধন করতে, তবুও শান্তি, তুমি ছাড়া আর কোনো নোংরা হাত আমার শরীর স্পর্শ করতে পারেনি। তোমার ওরু শেষ অবধি তোমার ছিল জায়ান। কথা শেষ করে ওরু যখন শেষবারের মতো চোখ বুঝবে, ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরলো কেউ। হাতটাকে শক্ত করে চেপে ধরে ওকে উপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে। কে টেনে ধরেছে এভাবে? এই ভয়ানক দানবীয় লোকগুলো না তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতেই ছটফট করে উঠল ওরু। নিজের হাতটা বহু কসরতে ছাড়ানোর চেষ্টা করতে করতে কৃতিকের নাম ধরে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠল। না, জায়ান্ট কৃতিক, কোথায় তুমি? এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচন্ড জোরে হাঁফাতে লাগলো ওরু। চোখের সামনে কটকট করে ঘুরছে সফেদ রঙা সিলিং ফ্যান। এয়ার কন্ডিশনারটাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। চারিদিক শীতল, অথচ ওরু ঘামে ভিজে একাকার। ও শরীরটা থরথর করে কাঁপছে এখনো। আশেপাশে কোনো কিছুই ঠাওর করা যাচ্ছে না। একটু আগে স্বপ্নে দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাবড়ের মতো ওঠানামা করছে ওর বক্ষদেশ। শুধু কানে ভেসে আসছে অস্ফুট কিছু কথার আওয়াজ। এক্সকিউজ মি, কে জায়ান কৃতিক? কাকে খুঁজছেন? একটা শুষ্ক ঢোক গিলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আবছা দৃষ্টি নিক্ষেপ করলো ওরু। দেখলো একজন অল্প বয়স্ক সাদা অ্যাপ্রন পরিহিত পুরুষকে। তার গলায় ঝুলছে স্টেথোস্কোপ। ডাক্তার হবে হয়তো, কিন্তু সে কি প্রশ্ন করলো এটা? ওরু ভ্রু কুচকায়। লোকটা তৎক্ষণাৎ আবারও শুধালো, কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে। আমি আপনার মা আর বড় আপুকে ডেকে আনছি। ওয়েট। কথা শেষ করে লোকটা পেছনে ঘুরলে ওরু আস্তে করে তার কোনো আঙ্গুল টেনে ধরে। ফ্যাসফ্যাসি অস্ফুট আওয়াজে কিছু বলতে চেষ্টা করে, তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানোর দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে ওরুর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বলল, এবার বলুন,
লোকটা মুখের কাছে কান বাড়িয়ে দিতেই ওরু বেশ সময় নিয়ে আওড়ালো নামটা। জায়ান্ট কৃতিক কোথায়? অরুর প্রশ্ন শুনে লোকটা ঠোঁট উল্টে অরুর নির্লিপ্ত চোখের দিকে চাইল। কি ভীষণ মায়া চোখ দুটোতে, অথচ সেই মায়া উবড়ে গিয়ে নতুন করে জড়ো হয়েছে কাউকে দেখার ব্যাকুল তৃষ্ণা। কিন্তু কাকে, সেটাই তো বুঝতে পারল না ডাক্তার তন্ময়। অরু আস্তে করে আবারও শুধালো, কোথায়? ডক্টর তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখনও আইসিইউতে আছেন। জ্ঞান ফিরেছে মাত্র, এবার কেবিনে শিফট করা হবে। তখন যা জানার জেনে নিয়েন নিজের পরিবারের কাছ থেকে। লোকটার বিরক্তি ভাব গায়ে মাখল না অরু, উল্টো প্রশ্ন ছুড়ে বলল, আমি কি এখনো দার্জিলিংয়ে? হাতে ফাইল নিয়ে অরুর মেডিকেল রেকর্ডগুলো চেক করতে করতে তন্ময় ভ্রুকুচকে বলে, কিসের দার্জিলিং? আপনি ঢাকায় আমাদের প্রাইভেট নার্সিং হোম ভর্তি আছেন, তাও গত 1 সপ্তাহ যাবৎ। আর এই যে আপনার জ্ঞান ফিরল। অরু চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুপিয়ে টুকরে কেঁদে উঠে বলে ওঠে, তাহলে আমার জায়ান্ট কৃতিক কোথায়? উনি ঠিক আছেন তো? কি জায়ান জায়ান করছেন তখন থেকে? আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণই করতে পারছি না। সে যাই হোক, জায়ান্টাইন এখানে নেই। আপনার মা আজমেরি শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। আর আপনি এখন এত স্ট্রেস নিতে পারবেন না। নিজেকে শান্ত করুন। আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিয়েছি। উনি এক্ষুনি এসে আপনাকে চেক আপ করে যাবেন। ডোন্ট ওয়ারি। অরু নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বলল, দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে সেটা অন্তত বলুন। কিসের দার্জিলিং? কিসের ফেরা? কি বলছেন? তন্ময়ের ফাইল চেক করতে করতেই থমকে গেল। সত্যিই তো, কেসটা দার্জিলিংয়ের। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল মেয়েটার। তার মানে মেয়েটা একা ছিল না। কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি। স্ট্রেঞ্জ। সকল ফর্মালিটি পূরণ করে ওরুকে কেবিনে দেওয়া হয়েছে আজ 2 দিন হলো। আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে। তবে এক পায়ের ফ্র্যাকচারটা বেশ গুরুতর। ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রিসের উপরে ভর করে হাঁটতে হয়, আর নয়তো বিছানায় শুয়ে দিনরাত যাপন করতে হয় এক নাগারে। ওরও ভেবে পায় না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও ও কিভাবে এতটা অক্ষত অবস্থায় রয়েছে। ওর মনে আছে শেষবার যখন ওরা বাইক সহ পাহাড়ের খাদে পড়ে যাচ্ছিল, তখন কৃতিক বাইক ছেড়ে দিয়ে ওকে টান মেরে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর তারপরে পুরো দুনিয়াটা ঝিন ধরে অন্ধকার হয়ে গেল ওর 2 চোখের পাতায়। আর এখন কৃতিকও চলে গেল ওকে এখানে একা রেখে, যার ফলস্বরূপ মাঝে মধ্যেই ক্রিসটাকে দেখে ওর তাচ্ছিল্য করে হাসে আর মনে মনে উপহাস করে বলে, আমার বাহুবলী এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না, তুচ্ছ ক্রিস। কৃতিকের কথা ভাবতেই বুকটা ভার হয়ে গেল ওর। দলা পাকানো কান্নার জোয়ারে আরো একবার ধরে এলো গলাটা। গলগলিয়ে উগড়ে আসা কান্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিকে বাইরে দৃষ্টি স্থাপন করে ওরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন ওরুকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছিল। নাকের ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল। ওরু পিটপিটিয়ে চোখ মেলে যখন দেখছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বাঁধ আটকে রাখতে পারেনি ওরু। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভিজিয়ে ফেলেছিল চোখের কার্নিশ। ওরুকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছে দিয়ে শুধালো, কি হয়েছে বোন আমার? এভাবে কাঁদছিস কেন? কিছু খেতে ইচ্ছে করছে? আপাকে বল। এদিকে ওদিকে না সূচক মাথা নাড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠে ওরু বলল, আমার জায়ান্ট কৃতিক কোথায় আপা? আমি তার কাছে যাব। অরুর কথায় মুহূর্তেই উৎকণ্ঠা মিশ্রিত মুখের আদলতা শুকিয়ে এইটুকুনি হয়ে গেল অনুর। ও শুষ্ক ঢোক গিলে অরুর কথায় কিছু একটা প্রতিউত্তর দিবে তার আগেই পেছন থেকে আজমেরি শেখে পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে ওঠেন, সে ফিরে গিয়েছে। তৎক্ষণাৎ অনু অরু 2 বোনই চোখ মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে। আজমেরি শেখের ভাবভঙ্গিমা তাতে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি এখনো পেপার পড়ায় বেশ মনোযোগী। মায়ের মুখে এমন জটিল কথা শুনে ওরু একটু হকচকিয়ে উঠে বসতে চাইল। ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল, ফিরে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন,
তার গন্তব্য যেখানে সেখানেই তো। আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি, কিছুদিনের অতিথি হয়ে এসেছিল, আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে। তাছাড়া ফিরে যাওয়ারই কথা। তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়? মায়ের কথা শুনে হতবাক অরু। সবগুলো কথা এখনো মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও, তাই বাইরে থেকে চোখ মুখে স্থির। তবে যেই মায়ের সবগুলো কথা বুঝে আসলো, ঠিক তখনই মায়ের কথার ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বলল, অসম্ভব, জায়ান্ট কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না। তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আজমেরি শেখে। তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খেকিয়ে উঠে বললেন, মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার বেয়াদ্দপ মেয়ে? একটা অভদ্রের সাথে দিনরাত থেকে অভদ্রে পরিণত হয়েছ। তাছাড়া যার জন্য এত আহাজারি করছো সে তো তোমাকে রেখেই কবেই ফিরে গিয়েছে। যদি ফিরে নাই যেত তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে। কেউ আছে এখানে? মায়ের চড়াও মেজাজে একটুখানি লাগাম টানতে এবার মুখ খুলল অনু। সে আজমেরি শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে ওঠে, আহ মা, ওরও অসুস্থ, এখন তো একটু থামো, সুস্থ হলে সব বলা যাবে। দুই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে। কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমেরি শেখ অনুকে উদ্দেশ্য করে বলেন, জায়ান কৃতিক সে সত্যি সত্যি চলে গিয়েছে, সেটা তোমার বোনকে একবার বুঝাও। মা বেরিয়ে যেতেই অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল, আপা সত্যি করে বল, উনি কি আসলেই ফিরে গিয়েছে? আর কেউ না জানুক, তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি জায়ান্ট কৃতিকের কাছে যেতে চাই আপা, বল না উনি কোথায়? কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে অরু। একটা দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরে অস্থিরতাটাকে বের করে নিয়ে অনু অরুকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ রে অরু, কৃতিক ভাইয়া ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে। আমাকে রেখেই? সফেদ বিছানার চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো অরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলো না অনুর, তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতেই শুরু করলো অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতেই বলল, এটা তো কথা ছিল না আপা, উনি আমাকে রেখে কেন চলে গেল? কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে, উনি একটা অমানুষ। শান্ত হব না আমার, এতটা উত্তেজিত কেন হচ্ছিস? তোর শরীরটা দুর্বল। অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে, কিন্তু কাজ হচ্ছে না। কৃতিকের জন্য অরুর জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এমন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স। পরক্ষণে তারাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় অরুকে। সেই ঘটনার আজ 2 দিন হতে চলল। কৃতিকের আর কোনো খোঁজ খবর পায়নি অরু। কি করেই বা পাবে? নিজেই সারাদিন ইঞ্জেকশনের উপরে ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তখনও কৃতিকর খোঁজ নিচ্ছে না। এটা কি মানা যায়? ওরও মানতে পারছে না কিছুতেই। তাই তো বাইরে তাকিয়ে অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে। একটা দুঃস্বপ্ন, একরাশ অস্থিরতা আর এক বুক কান্না। এভাবেই সারাদিন কেটে যায় ওরুর। সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। সুন্দর ফিনফিনে ঠোকগুলো ফুলে কমলার কোষের মতো হয়ে আছে। সেখানটায় এখনো কৃতিকের দেওয়া গম্ভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট, অথচ কৃতিক কোথাও নেই। দার্জিলিং এর পাহাড়ের বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে ওরা যখন ঘুমিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু। ওর হাতে কিছু খাবারের বক্স। অনু খাবারের বক্সগুলো একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অরুকে বলল, সরি রে, তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল। আপা প্রত্যয় ভাইয়া কই রে? অরুর প্রশ্নে অনু একটু দনমনে করে বলে ওঠে, হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে? অরু শোয়া থেকে উঠে আছোয়া হয়ে বসে রইল। অতঃপর খুব শান্ত স্বরে বলল, জায়ান্ট কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে, সেটা আমি ভালো করেই জানি। অনু একটা শুষ্ক ঢোক গিলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, প্রত্যয় কৃতিক ভাইয়ের সাথে ফিরে গিয়েছে। তাহলে তোকে নেয়নি কেন? অরুর কথায় অনু একটু ইতস্ত কণ্ঠে অরুর উপরে জোর খাটিয়ে বলল,
বারে, তুই এখানে অসুস্থ, হসপিটালে পড়ে থাকবি আর আমি তোকে রেখে বিদেশে চলে যাব? এটা হয় বল? অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়লো অরু। পরক্ষণে হাত বাড়িয়ে বলল, আপা তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়া নাম্বার নেই। অনুর ইতস্ত কণ্ঠস্বর শুনে ওর ভ্রু কুচকে বলল, এমন করছিস কেন আজীব? প্রত্যয় ভাইয়াকে কল দেব, এখন দে। ওরু এমনভাবে ফোন চাইলো যে অনুর করণীয় আর কিছুই নেই। অগত নিজের ফোন বাড়িয়ে দিল ওরুর হাতে। ফোন পেয়ে ওরু সবার আগে কল দিল কৃতিকের ইউএসের সেই নাম্বারে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা ঢুকলো প্রত্যয়ের নাম্বারে। আর সবসময়ের মতোই কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো 2 বার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ফোন তুলল প্রত্যয়। এপাশ থেকে ওরু কিছু বলার আগেই প্রত্যয় তাড়া দিয়ে বলল, হ্যাঁ জান বলো, আমি একটু ব্যস্ত, আসলে কৃত্তিক ভাই। হ্যালো। অনুর বদলে অরুর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয়। তারপরে দুই পাশে কিছুক্ষণ নীরবতা। প্রত্যয় চুপ করে আছে দেখে অরু আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? প্রত্যয় চটজলদি প্রতিউত্তর করলো ওপাশ থেকে। হ্যাঁ অরু, কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে অরু চাপা দীর্ঘশ্বাস ছাড়লো। অতঃপর জিভ দিয়ে অধর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন, বলুন আমি কথা বলতে চাই। অরুর কথার বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, অরু ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতেই তো পারছো, মাত্র দিন 10 হলো আমেরিকা ফিরেছে, সময়টা ব্যস্ততার। অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে, বলুন যে আমি কথা বলবো। আমার চাইতে ইম্পর্টেন্ট ওনার জীবনে আর কিছু নেই, থাকতে পারেও না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় অরু। তুমি কি খেয়াল করনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনো বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও, বাইকে মিটিংয়ের মাঝখানে ফোন হ্যান্ড ওভার করছি, বাট সবার মাঝে তোমাকে উল্টোপাল্টা বললে আমার কিছুই করার নেই। এবার সত্যি সত্যি দমে গেল অরু। ঠিকই তো, সবাই একই কথা বলছে। কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই ওর, কিন্তু কৃতিক যে ওকে স্পষ্ট সবার সামনে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে ওরও। তাই প্রত্যয়কে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ও বলল, লাগবে না, থাক। বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষায় থাকবো। ছোট্ট করে উত্তর দিয়ে পিট পিট আওয়াজে কলটা কেটে দিল প্রত্যয়। কথা শেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে অনু ছড়ছড় চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, জায়ান্ট কৃতিক তাহলে সত্যি আমাকে রেখে চলে গিয়েছে আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না? কি দোষ করলাম আমি আপা? সব কিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না? মনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল, আগেই বলেছিলাম তোকে, কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। শুনিসনি তুই? প্রেমের টোপে নিজের শরীর হৃদয় সব কিছু তাকে দিয়ে এখন নিজের সর্বোচ্চ হারিয়ে বসে আছিস। অনুর কথার পাছে ওরও শুধুই চুপচাপ চোখের জল ফেলল। ওর আর এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। কাকে নিয়েই বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সেই সুদূর আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে সেটা কি আদৌ শোভা পায়? না, পায় না, মোটেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় ওর কলিজা ধরে আছে। এই মুহূর্তে ওর পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভ্যাপসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে। কোনো রকম ফুল না ফোটায় কৃতিক কুঞ্জের বিশাল গেটটা তবুও কেমন যেন নাড়াচাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অবধি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাস গাছগুলোর দিকে এক ধ্যানে পর্যবেক্ষণ করছে অরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে ওরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃতিকে। প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে।
নানান ছুতোই ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে অরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ছিল অরুর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণা। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না ওর কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্যই কত রাত যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে তা কেবল এই মহলের চার দেয়ালই জানে। মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারিতে না চাইতেও বাড়ির ভিত্তিদের চোখের কোটর ভিজে উঠত। এমনও দিন গিয়েছে সারা রাত ওয়াশরুম থেকেই বের হতো না ওরু। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানে টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওরই কষ্ট, এই অস্থিরতা, এই ব্যাকুলতা কৃতিকের অগোচরেই রয়ে গিয়েছে। প্রথম প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরের কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলা, জিদে, দুঃখে, অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে একটু পান থেকে চুন খসলে তাই ভেঙে চুরমার করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরেও কেউ টু শব্দটি করেনি ওরুর সাথে। কারণ যে ভেঙেছে সে কৃতিকগঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো, এই বাড়ির আসল মালকিন। তাকে কিছু বলার সাধ্য আছে? তাছাড়া কৃতিক গতবার এসে সবকিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে, সুতরাং ওরও যেটাই ভাঙুক না কেন স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনো সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভার, আবেগের জোয়ার, তারপরে তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ ওরও একেবারেই শান্ত। সারা দিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরেই থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বের হয় না ও। সারাক্ষণ কৃতিকের রুমে দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে। মাঝে মধ্যে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালেই নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কতা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল ওরও নিজেকে সামলে নিতে চাইছে। ওরুর অযাচিত অভিমানী মন বলে যে মানুষটা ওরকে দেখতে চায় না তার জন্য তার এতটা বিরহ মানায় না। হি ডাজেন্ট ইভেন ডিজার্ভ ইট, ফাকিং বাস্টার্ড। কৃতিকে সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরে না ওরুর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটার স্ট্রাকচারটাই সে বদলে দিবে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের সামনে দেখতে হয়। সেটাই তো দেখতে পাচ্ছে না ওরু। কৃতিক কেন বদলে গেল এভাবে? কেন, কোন অপরাধে শাস্তি স্বরূপ ওরুকে বেঁচে থাকতে মৃত্যুদণ্ড প্রদান করতে হলো? সেই কারণ ভাবতে ভাবতেই আরো এক দফা নিঃশব্দে টপাটপ চোখের জল ফেলল ওরু। পরক্ষণেই তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ। ওরু, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো, খাবি না? বুক চিরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাড়া দিল ওরু। আসছি আপা। বিয়ের পরে অনুর এক মাথার দায়িত্ব বেড়েছে বইকি, কমেনি। এমন এক সংসার হয়েছে দুটো সংসারই সমান তালে সামলাতে হয় অনুকে। তার উপরে ভার্সিটি তো আছেই, প্রতিদিন অন্তত 2 বার করে এবারই ও বাড়ি করতে হয় ওকে। এ বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের বোনটাকে সামলাতে হয়, তেমনি ও বাড়িতে 2 জন মা বাবাও দেখা ভালো করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই ভালোই ওরুটা নিজেকে সামনে নিতে পারলেই হলো, সেই ভেবেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনু। অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল ওরু, কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে আকস্মাৎ থমকে গেল ওরুর পা। ভিতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আর একটু পিছিয়ে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো ওরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল সলা পরামর্শ। ওরুকে এভাবে কতদিন রেখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না। না না, ফিরলে তোমারই লাভ। এখন ভালোই ভালোই ওরুর বিয়েটা দিয়ে দাও। কিন্তু
আজমেরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি জানি তোমার মেয়ে সতী সাবিত্রী নেই, তার উপর অনুর বিয়ের দিন সকালে সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র হবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজওয়ারের সাথে না হয় অরুর বিয়েটা, না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না বলবে না, তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। অরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পিছনে তাকা দিয়ে দেখলেন অরু রণ মূর্তি ধারণ করে তার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের কানে সীসা ঢালা বন্ধ করো। আজমেরি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে শুধু। এই মুহূর্তে অরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছে না তার মন, তাই বললেনও না, চুপচাপ বসে রইলেন শুধু। ওদিকে অরুর চাহনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেনও। উপরে মেকি সাহস রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব মেয়ে, আড়ি পেতেছিস কেন? অরু নিজের চোয়ালটাকে শক্ত করে তেতো গলায় বলল, আড়ি পেতেছি বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি তাহলে এই বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয় তাহলে আমাকে বলো, মোখলেস চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দেব, তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে। মামির মুখের উপরে এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করেছে অরু। আজমেরি শেখ এখনো মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ হুট করেই অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অরুর মাঝে একটু একটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তো পুরোপুরি অনুপস্থিত ছিল, কিন্তু আজ যখন হুট করেই দেয়ালে পিঠ ঠেকে গেল তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করল অন্যায়ের, যা আজমেরি শেখকে অনেকটাই বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে। রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতেই ইমেলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যে তুমিহীন খারার চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? অরু বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিশেলের নিভৃতে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিকই খুঁজে পাবে। হুট করেই এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পৌঁছে ইমেলগুলো চেক করতে লাগলো একে একে। সেখানে ওর করা প্রত্যেকটা ইমেলের আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সর্বশেষ যে মেসেজটা ছিল, দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবু তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ঠিক সেই মেসেজের রিপ্লাই ছিল এটা। এর পরের মেসেজগুলোতেই কৃতিক অটোমেটিকের রিপ্লাই সেট করে রেখে দিয়েছে, যার ফলস্বরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গেই রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এতগুলো অবলোচন করার পরে ওরও দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনো দিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যয়ের নাম্বারে কল করলো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতেই অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান কৃতিক কোথায়? প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ান কৃতিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজবেন্ড কোথায়? অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দোনায় মানায় করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়ে ছাড়বে। তবুও কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে একটুও কপটতা নয়, সাফ সাফ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি।
অরুর কথা শেষ হতেই একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, বাই সান ফ্রান্সিসকোতে আছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেল থেকে এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করার দরুন এখন জ্ঞান ফিরেনি, তবে এখানকার ডক্টররা আশা করেছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরো কি কি বলেছে তার কানে অবধি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল। অতপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানোর চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সেই কান্নার আওয়াজ বলে বোঝানোর নয়। দু হাতেই নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। ও এতদিন ধরে কি দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কি করে সইবে অরু? কার ভালোবাসার সন্দেহে আঙ্গুল তুললো? ছি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় চিরিয়ে চিৎকার করছে অরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহলায় সরু গলুই ভেদ করে অস্ফুট আওয়াজে অরুর কানে ভেসে এসেছে মিনারের গাওয়া দুটো ব্যথাতুর গানের লাইন। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে। দিনের দ্বীপ্রহর চলমান। দুপুরের ভাত ঘুমিয়ে বিভোর পুরো মহল্লা। আকাশের ধূসর মেঘটুকু ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্য কিরণে চেয়ে গিয়েছে কৃতিককুঞ্জ। পুরো গলি ফাঁকা, সেই সাথে ফাঁকা পড়ে আছে সুবিশাল বাড়ির লনটাও। এই তো মাস দেড়েক আগেও কৃতিকের বন্ধুদের হই হুল্লোড় আর কথার বহরে সর্বক্ষণ জমজমাট হয়ে উৎসবমুখর পরিবেশ ঘিরে থাকত বাড়িটায়। দীর্ঘেয় বাড়ির বৈঠকখানার বিকেল হলেই বসত চায়ের আসর। অথচ মাত্র এই কয়েকদিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেল। বাড়িটা সেই আগের ভূতরে বাড়ির মতোই ঝিনঝিন করছেই এখন। চারিদিকে কেউ নেই, কেউ নেই। গন্ধটা মারাত্মক পীড়া হচ্ছে আজকাল। আর এখন এই মুহূর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তা হলো ক্রন্দনত অরুর চিৎকার। ওর কান্নার আওয়াজ মহলের চাল দেয়ালে বাড়ি থেকে ক্রমাগত প্রতিধ্বনি হচ্ছে কর্ণকুহরে, যা আরো বেশি ব্যথাতুর শোনাচ্ছে। আজ থেকে বছরখানিক আগেও কি কেউ জানতো যে অরু নিজের বিলেতবাসী সৎ ভাইয়ের জন্য এভাবে আর্তনাদ করবে কোনোদিন? না, জানতো না। ওর নিজেও হয়তো জানতো না, কোনোদিন কল্পনাও করেনি। অথচ সময় ওকে কোথায় থেকে কোথায় নিয়ে এলো। সবচেয়ে অপছন্দের আর বিরক্তকর সেই ভাইটার জন্য ওর এখন কষ্টে দুঃখে জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটা দুলছে। মানুষপটে ভেসে উঠেছে শুধু একটা মুখ, একজোড়া ঘোর লাগানো চোখ। নাকে এসে স্পর্শ করছে একটা পছন্দের সুঘ্রাণ, আর কর্ণকুহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাকা একটা মাত্র শব্দ, তুই আমার হার্টবিট। গত 1 মাস ধরে মানুষটার উপরে কি কি গিয়েছে কে জানে। আচ্ছা, কতটা আঘাত পেয়েছে উনি? আগের বারও তো মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, এখন আবারও? এই 1 মাসে কি একবারও অরুর কথা মনে পড়েছিল চেতনাহীন কৃতিকের? সবকিছু কবে আবার আগের মতো হবে? আচ্ছা, কৃতিক আদৌ বাঁচবে তো? নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজারো অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশ কেঁদে উঠেছে ওর। ওর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, মুখের সমগ্র ছড়িয়ে পড়েছে নিমের মতো তেতো স্বাদ, গলাটা শুকিয়ে কাঠ, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা। দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা। ওদিকে অরুর এমন আর্তনাদ শুনে উপর থেকে ছুটে আসেন আজমির শেখ আর জাহানারা। অনু ডাইনিং এ খাবার পরিবেশন করছিল। ছোট বোনকে হঠাৎ ভাবে ভেঙে চুরে পড়ে কাঁদতে দেখে ও দৌড়ে এসে হলে তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে 2 হাতে আগলে ধরে অরুকে। অনু অরুকে ধরে রেখেছে ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ শরীরে সর্বশক্তি প্রয়োগ করে অনুকে একটা ঝটকা বেড়ে দূরে সরিয়ে দেয় অরু। ওর সরিয়ে দেওয়া সত্ত্বেও অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, অরু বোন আমার, শোন একটু আপার কথা। অনু আবারও অরুকে ছুতে চাইলে ওর হাতে ভর করে দূরে সরিয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলে, একদম ছবি না আমায়, তোরা সবাই মিথ্যেবাদী। অনু আকুতি ভরা কণ্ঠে ফুপিয়ে উঠে বলল,
শোন একটু। অনুর কথার পাছে ওরু কাঁদতে কাঁদতে বলল, কি শুনবো? আবার কি গল্প শোনাবি তোরা আমাকে? আমার স্বামী মারা যাচ্ছে আপা, গত একটা মাস ধরে অপারেশন থিয়েটারের কামরায় দিন রাত অতিবাহিত করছে, অথচ আমি কিছুই জানি না। উল্টো তোরা আমাকে দিনের পর দিন এটা বুঝিয়ে এসেছিস আমার জায়ান্ট কৃতিক আমার সাথে কথাই বলতে চায় না, আমার সাথে দূরত্ব বাড়াতে চায় বলে আমাকে রেখে ইউএসএ ফিরে গিয়েছে। কেন আপা, কেন তোরা আমার সুন্দর অনুভূতিগুলোকে এভাবে পায়ে পিষে ফেললি বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো করিনি। ওরুর এত এত অভিযোগের পাছে অনু ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, আমার কথাটা তো একটু শোন। অরুণ মাথা ঠিক নেই। এই মুহূর্তেই হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে শুধুই জায়ান্ট কৃতিক, এছাড়া আর কোনো কিছু শোনার অবস্থাতে ও নেই। তাই অনুর কান্নাকাটিতে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে টলতে হলরুম ত্যাগ করে অরু হেলে দুলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতেই ধরা গলায় বলল, সবাই ঠকিয়েছে আমায়, আমার আপাও। অরু ধীর পায়ে চলে যাচ্ছে। আজমের শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্জীব গলায় বললেন, কেউ ঠকায়নি তোমাকে, বরং বাঁচিয়েছে। মায়ের কথায় তার ছেলের হাসি হেসে রুমে ঢুকে ধাপ করে দরজাটা লাগিয়ে দিল ওরু। গভীর রাতে পিকপিক করে দরজার পাসওয়ার্ড খোলার আওয়াজে আচমকাই তন্দ্রাচ্যুত হলো নীলিমার। তবে তীব্র জ্বরের দাবদাহে ঝাপসা চোখে চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না মোটে। মাথাটা ঝিমঝিম করছে। মাথার মানুষের মতোই এক মনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা। কোথায় আছে, কি করছে, কেন করছে, কিছুই বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছ। একটু পরেই রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল। চোখ মুখ বিষণ্ণ, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে ফিরেছে মাত্র। রুমের ভেতরে প্রবেশ করে জ্বরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। গত 1.5 মাস ধরে ওদের চারজনের দিন আর রাত সমান হয়ে গিয়েছে। কখনো লস অ্যাঞ্জেলেস তো কখনো সান ফ্রান্সিসকো। মোট কথা প্রাইভেট জেটে এক প্রকার ডেইলি প্যাসেঞ্জারি করছে ওরা চারজন। তবুও আজ এতগুলো দিন পরে একটু স্বস্তিতে বাড়ি ফিরেছিল সায়র, কারণ কৃতিকের জ্ঞান ফিরেছে আজ সকালেই। যেখানে ওর বাঁচার সম্ভাবনা ক্ষীণ ছিল, ইন্ডিয়ান ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে ওরা 3 জন বন্ধু হাল ছাড়েনি এখনো বা কখনো। এশিয়ার ডাক্তারদের বুড়ো আঙুল দেখিয়ে কৃতিককে সেই দিনই এমার্জেন্সি ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছিল ইউএসএ, যার ফলস্বরূপ উপরওয়ালার অশেষ রহমত এবং অ্যালিসা, অর্ণব আর সায়রের দৃঢ় মনের জোরে আজ এই পর্যন্ত ফিরে এসেছে কৃতিক। কিন্তু সায়রের এমন দিনের পরের দিন অনিয়মিত জীবনযাপন আর দিন রাত ডেইলি প্যাসেঞ্জারের আরেকজনকে যে একাকী বিষণ্ণতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল, তা আর ঠাউর করে উঠতে পারেনি সায়র। বন্ধুমহলে সব থেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন মরণের সন্দিহান সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতে মনোনিবেশ করার কথা যেন নয়, ঠিক তেমনই এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সায়রও পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যায়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়। ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নাইলে আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাত দিয়ে আস্ত রাখতেন সেটাই ভাবনার বিষয়। নীরবে নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে আবারও দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিরে। পরক্ষণেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে এক নজর ঘড়ির কাঁটায় চোখ রাখলো সায়র। দেখলো রাত তখন 1:30টার কাছাকাছি। এত রাত হয়ে গেছে, অথচ এখনো নীলিমার কিছুই খাওয়া হয়নি। সেই ভেবেই সায়র তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে পাজামা সেট গায়ে চড়ালো। অতঃপর পার্সেলের খাবারগুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে। নীলিমা তখনও একমনে বিড়বিড়াচ্ছে। সায়র ওকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসে একটু একটু খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে। নীলিমা কতক্ষণ চিবিয়েছে তো কতক্ষণ খাবার গালে নিয়ে থম মেরে বসে আছে। ওর মাথাটা টলছে। সায়র নিজের ঘাড়টা বাঁকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, কি হলো, খাচ্ছ না কেন, বেশি খারাপ লাগছে? নীলিমা চোখ বুঝে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এই তো আমি ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, তোমাকে আর একা থাকতে হবে না। সায়র মোটেও বউকে অবহেলা করার মতো ছেলে নয়, একটু সুস্থ হও, তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা দুজন
প্রমিস। এক মনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল সায়র। একে একে খাবার আর ওষুধ খাইয়ে হাত পা মুছে নীলিমাকে পুনরায় বেডে শুইয়ে দিল সায়র। অতঃপর সবকিছু গুছিয়ে রাখতে বেড ছড়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ পেছন থেকে সায়রের আঙ্গুলটা টেনে ধরে অস্ফুট গলায় নীলিমা বলল, আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা, জলদি আসুন। সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল সত্যি নীলিমার চিবুক কাঁপছে থরথরিয়ে। মনে হয় জ্বরটা আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে, অথচ নীলিমার শরীরে দুটো কমফোর্টার। সায়র ব্যাচেলার মানুষ, নীলিমাকেও এনে উঠিয়েছে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে। এখনো জিনিসপত্র সেরকম কিছুই কেনা হয়নি, বাসার আর কোনো কমফোর্টারও নেই। এদিকে সায়রের নিজেরও শীত করছে আর নীলিমাও শীতে অস্থির হয়ে উঠেছে। কি করা যায় এখন, সেই ভেবে পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে সায়র অনেক কিছু ভেবেচিন্তে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কমফোর্টারের নিচে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আদুরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠাঁই নিল নীলিমা। নীলিমা এভাবে কাছে আসায় সায়র একটু ইতস্ত বোধ করল না, আর না তো ওর মাঝে মাথা চাড়া দিয়ে উঠল কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছা। উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকে আগলে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে। কিছুক্ষণ যেতে নীলিমার কাঁপাকাঁপি থামিয়ে একটু শান্ত হয়ে এলে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে শুধালো, এখন ভালো লাগছে? নীলিমা প্রথমে হ্যাঁ না দুটোতেই মাথা নাড়ল। তারপরে কোনো রকম কথাবার্তা ছায় সায়রকে বিস্ময়ের কিংকর্তব্য মিমুর বানিয়ে দিয়ে নিজের শরীরের উপরিভাগে এঁটে থাকা সবটুকু সমগ্র টেনে টুনে খুলে ফেলল। নীলিমার এমন কাণ্ডে সায়র চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে বলে উঠল, এই মেয়ে, কি করছো তুমি? আমি এসব জীবনেও দেখিনি, এখনই ঢোকো। সায়রের কথা দু পয়সা পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বলল, গরম লাগছে তো। কি আজব মুড সুইং রে বাবা। একটু আগে শীত শীত করে মাথা খারাপ করে ফেলছিল, এখন আবার হুট করেই গরম লাগছে। মনে মনে হাজারটা যুক্তি দাঁড় করালো ও। বস্তুত সায়র এই মুহূর্তে কথা বলার অবস্থাতেই নেই। ও নিজের হাত পা দাঁত সবকিছু খিচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন। নীলিমার তুলতুলে শরীরের স্পর্শে ক্রমশ একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে সায়রের মন মস্তিষ্ক জুড়ে। সেই ছড়িয়ে পড়া বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে সায়রের ভালো মানুষই সত্তাটা। ওর হৃদয়টা অবাধ্য কিছুর আস্কারা দিয়ে যাচ্ছে বারংবার, কিন্তু সেটা তো সম্ভব নয়। নীলিমা এমনিতেই জ্বরের ঘরে বোধ হয়ে আছে, তার উপরে সম্পর্কটা এখনো এতটা স্বাভাবিক হয়নি। অগত্যা উপায়ান্তর না পেয়ে সায়র দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁত খিচিয়ে নিজের মনটাকে ধমকাচ্ছে ক্রমাগত। নিজেকেই নিজের চোখ রাঙিয়ে বলছে, কন্ট্রোল সায়র, কন্ট্রোল ইউর সেলফ। তুই হলি জেন্টেলম্যান, তুই কেন জেকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস? কন্ট্রোল কন্ট্রোল কন। এভাবেই কন্ট্রোল বুলি আওড়াতে আওড়াতে কখন যে সায়র নিজেও উন্মুক্ত নীলিমাকে দু হাতে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে দেশে পাড়িয়ে জমিয়েছে তার ইয়তা নেই। সেদিনের ঘটনা আজ প্রায় এক সপ্তাহ হতে চলল। সেই যে ওরও ঘর মেরেছিল আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার নিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছে ওর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় ওরও নিজেকে নিজে ঘরবন্দি করে ছেড়েছে। ওরও দু চোখে সবকিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চায়, কৃতিককে ছুঁতে চায়, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর ওরও এখানে কৃতিক কুঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে ওর, তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না। ওদিকে চেনা জানা কারোর থেকে সাহায্য চাইবে তেমন কেউই নেই ওর জীবনে। কেই বা ওর সাহায্য করবে এত দূরের গন্তব্য পৌঁছাতে? সবাই তো আর কৃতিক নয় যে ওর মুখ দিয়ে আ করলো অমনি সেটা মঞ্জুর হয়ে গেল। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবকিছু গুমট হয়ে থাকে ওর মন মস্তিষ্ক। ও ধরে নিয়েছে ওর আর কৃতিককে দেখা হবে না। এই যে দেখা হবে না,
এটা ভাবলেই প্রচন্ড রকমের যন্ত্রণা শুরু হয়ে যায় বুকের মাঝে। নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্ত চাতকের মতো। অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই ওর, কেউ না। নোরাকে কোলে নিয়ে সেই কখন থেকে বসে আছে ওর ভাবনারা যেন অন্তহীন। ওর দুঃখগুলো বোঝার সাথে নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারে ওর ভারী দীর্ঘশ্বাস। এই যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠেছে আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন বিত্তা জানায় সে দুপুরের খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভিতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে ওর ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই লোকটা ভিতরে প্রবেশ করে টেবিলের উপরে খাবার সাজিয়ে রেখে ফিরে যেতেই বলে, আফা জলদি খায় লয়েন, নাইলে অনু আফায় আবার আমার লগে স্যাদ দেহাইব। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদায় জানায়। লোকটা চলে যেতেই ওর পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক তখনই দরজা টেনে হুট করে প্রবেশ করে রেজার কর্মকাণ্ডে ওরু বিস্মিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? এক্ষুনি আপনি বের হন আমার রুম থেকে। ওরুর কথা কানে মেশালো না রেজা। সে এগিয়ে গিয়ে দিভানে পায়ের উপরে পা তুলে বসে কৌতূহলী হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই ওরফে নাগর জায়ান কৃতিক সে তো দেশে নেই। শুধু তাই নয়, বিদেশ থেকেও এখানে এসে আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবু এত যে তেজ কোথায় পাচ্ছিস? রেজার কথায় মস্তিষ্কটা মুহূর্তেই টকবগিয়ে উঠল ওরুর। ও এক কদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে তুলে বলল, আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন সেই গদিটাও ওনার টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলো কি করে আমার রুমে আসার? ওর কথা শেষ হতেই রেজা ওর আঙ্গুলটা ধরে হ্যাচকার টান দিয়ে ওরুকেও ডিভানে বসিয়ে দিল। অতপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, প্রথমে জায়ান কৃতিকের বউকে বিয়ে করব, তারপর দেখাবো এই রেজার সাহস আদতে কতখানি। রেজার কথায় ওরু ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, আপনি না আপাকে ভালোবাসতেন, এই কদিনেই ভালোবাসা শেষ হয়ে গেল? হরুর কথায় রেজা তাচ্ছিল্য করে হেসে বলে, ভালোবাসা মাই ফুড, ওর থেকেও আমার তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, কিন্তু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিচিয়ে শক্ত চর বসাতে দেরি হলো না ওরুর। চর মেরে ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওর বলল, আপনি আমার দিকে যে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন তার শাস্তি স্বরূপ আপনার চোখ দুটো তুলে দিবে জায়ান কৃতিক। শুধু সময়ের অপেক্ষা করুন। এমনিতেই জায়ান কৃতিকের মার খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা। তার উপরে ওরু কথার মাথায় শুধু জায়ান কৃতিকের বয়ান করছে। যেই মানুষটা 1000 মাইল দূরে হসপিটালের বেডে পড়ে আছে তার উপরে এখনো কি ভরসা মেটার? ব্যাপারটা বুঝে আসতেই রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান কৃতিকের উপরে এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসার আগুনটা মুহূর্তেই দাও দাও করে জ্বলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে হেইল হারালো রেজা। এক হাত দিয়ে ওরু চুলগুলো মুষ্টিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝেছি, যেটা আর কয়েকদিন পরে করতাম সেটা এখনই করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই ওরু, কারণ তুই হলে আমার প্রতিশোধের মোক্ষম অস্ত্র। তোকে কিছু বলা বা করা মানেই জায়ান কৃতিকের কলিজায় আঘাত করা। তবে এত তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগটা পেয়ে যাব সেটা আশা করিনি। রেজার কথা শুনে এবার মুখ থেকে রক্ত সরে গেল ওরুর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে বলল, কেন খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস তা মামাতো ভাইয়ের সাথে করলে কি সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। ওনাকে সৎ ভাই বলে বলে আপনি মোটেও আমাকে দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী, উপরওয়ালার নাম নিয়ে 3 কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান কৃতিকের সাথে তুলনা করা বন্ধ করুন, তার নখের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলে রেজাকে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওরু। তারপরে তাড়াহুড়ো করে ডিভান থেকে উঠে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারল না। তার আগেই ও টপসের কলারটা শক্ত হাতে টেনে ধরলো রেজা। এক টানে ওরুকে নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙালো, দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনা করতে পারবি না ওরু। তাই ভালো ভালো বলছি, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়।
এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে ওরু। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়ে ওর অন্তরাত্মাটা থরথরিয়ে কাঁপছে। এতটা সাহস দেখিয়েও রেজাকে দমানো যাচ্ছে না মোটেই। সেই সাথে অপারক অরু এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল। রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। যখন এর পাবো তখনই দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস? ক্রোর হেসে কথাটা বলে রেজা যখনই অরুর কাছাকাছি আসতে উদ্যত হবে ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্তপোক্ত হাতের চপেটাঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চড় বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতেই ওরও দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তোপে রক্তিম হয়ে উঠেছে অনুর সমগ্র মুখশ্রী, যেন এক্ষুনি রেজাকে সর্বে সর্বান বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্রই ও ছুটে ওর বুকে এসে হুমড়ি খেয়ে পড়ল ওরু। শক্ত করে শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরেই ডাকলো অনুকে, আপা। বিকেল ছাপিয়ে গধূলির আভায় ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনেই বোঝা যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা আধারের পর্দা টেনে রাত নেমে আসবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আহ্বান। বোধ হয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ওর দৃষ্টি অনুসরণ করে অরুও তাকিয়েছিল এতক্ষণ। হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল। কিন্তু এখন তো অনুকেও বাড়ি ফিরতে হবে। তাই কোনো রূপ সময় নষ্ট না করে হাত বাড়িয়ে অরুর চোখের সামনে পাসপোর্ট, ভিসা আর বোর্ডিং পাসের কাগজগুলো এগিয়ে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকে উঠে বসল অরু। অতঃপর সেগুলোকে হাতে নিয়ে উল্টে পিল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে অরু শুধালো, এগুলো তো আমার, তুই এগুলো কিভাবে? না মানে। অরুর কথায় মাঝপথে অনু মুচকি হেসে ওর কপালে হাত বুলিয়ে বুঝিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে। এই সপ্তাহে তোর ফ্লাইট, কৃতিক ভাইয়ার কাছে চলে যাও রু, তার তোকে প্রয়োজন। ওরও ছলছল চোখে একবার কাগজগুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরে ও বলে উঠল, আপা তুই জোগাড় করেছিস এগুলো, কিন্তু তুই তো। অনু এবার টান মেরে অরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কোনো কথাই শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটাও আমি করি। কিন্তু তুই বল, কৃতিক ভাইয়ার অমন অবস্থা শুনলে তুই আদৌ ঠিক থাকতে পারতিস? ওর মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শুধালো, কি হয়েছিল আপা? অনু বলে, কৃতিক ভাইয়ার এর আগেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ বসে। তখনই ওনার ব্রেন সেলসগুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেক দিন ধরে। আর দ্বিতীয়বার সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হয় ওনার আর বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তোর যখন জ্ঞান ফিরল তখনও কৃতিক ভাইয়ার অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। আর তখন তো তুই অসুস্থ ছিলি। এমন একটা সময় যদি তোকে সব জানাতাম তুই ঠিক থাকতিস বল? এদিকের বিগত 1.5-2 মাসের কন্ডিশন শুনে ওরু কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা। তবু অস্ফুট আওয়াজে অনুকে বলল, আপা এসব কি বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করেছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি। তাছাড়া এমন একটা পরিস্থিতি যে কারোরই কথা বাড়ানোর উপায় ছিল না। ওরু কাঁদছে খুব। অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখন আপার উপর রাগ করে থাকবি? ওরু আকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিকে ওদিকে না সূচক মাথা নাড়িয়ে বলল, একটুও না, তুই বেস্ট আপা, তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর ক্রন্দনত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসল। তারপর হাসতে হাসতেই বলল, ইউএসএ ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি, মনে থাকে যেন। তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামীটা শুকিয়ে গেল বোধ হয়। অনুর কথা শুনে অনু এবার কাঁদতে কাঁদতেই ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে ওর একটু হাসলো। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর
ভেদ করে একটুখানি আলোকছটা উকি দেওয়ার মতোই। অরুর একটুখানি হাসিতে মুহূর্তেই প্রফুল্লতায় সজীব হয়ে উঠল অনুর হৃদয় মন সবকিছু। অবশেষে নিজেকে নিজেই বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু। আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। নদীস্রোতের মতোই সময় বয়ে যায়। বহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে দ্বিতীয়বারের মতো আমেরিকার মাটিতে পা রাখল অরু। তবে আজ আর আপার সাথে নয়, বরং একাই এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে, মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনে কিছু কিছু পরিস্থিতিতে যেমন উপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকি ইউএসএতে আসাও তেমনই একটা জীবনযুদ্ধ ছিল, যা অরু অত্যন্ত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন উবারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সেই নির্জন শহরতলির দিকে, যেখানে ওর প্রথম প্রেমের সূচনা হয়। যদিও ওরও জানে না কৃতিক আদৌ বাড়িতে নাকি হসপিটালে। এদিকে নতুন কেনা ফোনটা চার্জের অভাবে বন্ধ হয়ে আছে, প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই। তবুও বাড়ির পাসওয়ার্ড তো অন্য জানা। সেই হিসেব মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এখনো অনেকটা পথ যাওয়া বাকি, যদিও ওর আমেরিকায় তে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিকগঞ্জে। কাল আসার আগ মুহূর্তে প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারংবার। সেই সব ভাবতে ভাবতেই গাড়ির ব্যাক সিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল অরু। কাল যখন অরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল, আজমেরি শেখ কেন যেন তখনও নিশ্চুপ ছিলেন। বোধ করি তার দাম্ভিকতা, তার জেদি মন মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে এসেছে এতদিনে। তবে বিগত কয়েকদিন আগের ঘটনার প্রেক্ষিতে অরু আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতেই ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করো, না পারলে প্রয়োজন নেই, তবুও একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার না হয় আমাকেই আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাছে আজমেরি শেখ একটু শব্দটিও করেনি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে অনু পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে সেদিন জানিও আমি চলে আসব। এবার গম্ভীর গলায় ছোট্ট করে উত্তর দিলেন আজমেরি শেখ, ভালো থাকো। মায়ের মুখ থেকে ভালো থেকো শব্দটা শুনে অনু কি একটুও কষ্ট পায়নি? পেয়েছে তো, তবুও সেটা নিছকই আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রাখিস আপা। ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? অরু হ্যাসূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃতিক চৌধুরী আর মাতা মহোদয়া অরোরা জায়ান। হঠাৎ গাড়িতে ব্রেক কষায় সম্মিত ফিরে পেল অরু। তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হোয়াট হ্যাপেন? ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথা শোনা মাত্রই ওর হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলোও কাঁপছে, খুশিতে নাকি ভয়ে কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনার ইতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো ওর। সন্ধ্যা রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিকে ঝকঝকে পরিষ্কার। সেই পরিষ্কার আলোতেই ওর স্পষ্ট দেখলো এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়। তাহলে এটা কোথায়? কথাটা ভাবতেই আতঙ্কে রক্ত শূন্য হয়ে গেল ওরির মুখ চোখ। ও চকিতে পিছনে ঘুরে লোকটার দিকে কিছু বলতে যাবে তার আগেই দৃষ্টিগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের আরো একটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে ওর অস্ফুটেই বলে উঠল, ওর মুখ থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগেই গ্লাস পরিহিত লোকটা ওর মুখের উপরে সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওর ক্লান্ত পরিশ্রান্ত অসার শরীরটা। কথাটা বলি কৃতিকের হাত থেকে দিয়াশালায় আর সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার। কৃতিক সেদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর উঠে চলে গেল কেবিনের ড্রেসিং রুমে। শরীরের দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি, যার দরুন প্রত্যয়কে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিন রাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল ব্লাড টেস্ট করাও,
বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও, এইসব নিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলা স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইল, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখলো প্রত্যয় হাজির। তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। ওর উদ্বিগ্ন চেহারা দেখে কৃতিক কিছু জিজ্ঞেস করবে তার আগেই প্রত্যয় বলল, হঠাৎ চেঞ্জ করলেন কেন ভাই? বাড়িতে ফিরবো। ছোট করে উত্তর দিল কৃতিক। কিন্তু ওর উত্তরে খুশি হতে পারল না প্রত্যয়। সহসায় ভ্রু কুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি। কৃতিক ক্যানেলা হাতেই শার্টের বোতামটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছে, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলেই ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলে ফিট আছেন? ডক্টর বলেছে আপনি ফিট নেই, আরও ট্রিটমেন্টের প্রয়োজন। আগের বারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যে ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করাবো, এখন এখানে আর এক মুহূর্তও নয়। কৃতিকের কথার পাছে প্রত্যয় কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে ওঠে তার স্বরে। তৎক্ষণাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের উপরে। ওপাশ থেকে কে কি বলছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ও শিট, এখনো পাওনি? দেখো আশেপাশে খোঁজো, পেয়ে যাবে। ওর ফোনটা বন্ধ। প্রত্যয়ের কথার ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গভীর গলায় শুধালো, কি হয়েছে? কাকে বোঝাচ্ছে না? প্রত্যয় একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরুণ নামটা শোনা মাত্রই কৃতিক দু হাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, ওর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে কৃতিকে খুলে বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতো নিজের কপাল আঙ্গুলে বোলাতে বোলাতেই প্রত্যয়কে ছাড়ি দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি প্রত্যয় এহসান? আমার বউ ইউএসএ তে আসছে, অথচ আমি জানি না। আমাকে আগে জানোনি কেন? ওয়াই? প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে ওঠে, কোম্পানির কাজে নিজে যেতে পারিনি বলে গাড়িও পাঠিয়েছি আমি, কিন্তু শাট আপ। কৃতিকের ক্রুদ্ধ স্বরে থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে থম মেরে বসে কিছু একটা ভাবলো। অতঃপর শার্টের বোতামগুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল, তোমার হুডিটা খোলো ফাস্ট। তৎক্ষণাৎ দু হাত আড়াআড়ি করে বুকের উপরে চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল, কি বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানেলাটা টেনে হিঁচড়ে খুলতে খুলতে বলল, ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো। অগত্য উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুড়িটা গায়ে চড়িয়ে মাথার বাজ কাট স্টাইলের চুল আর সেলাইনের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে দিল কৃতিক। তারপরে প্রত্যয়ের ফোন, এয়ার প্লাগে গাড়ির চাবি হাতিয়ে নিয়ে প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আসে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল ও। দুনিয়া পাল্টে গেলেও হয়তো ওরকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানে এখন তো সে বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে এয়ার প্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল দিল অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতেই কোনো রকমে আজেবাজে কথা না গিয়ে কৃতিক সরাসরি বলল, একটা নাম্বার দিচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশনটা ফরওয়ার্ড করো আমায়। যেহেতু কৃতিকের ভাব ভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব আর বেহুদা প্রশ্ন করল না, বরং কৃতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়ল কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ অনু যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতেই গিয়েছে। তবে মাঝপথে হঠাৎ করে ফোনের টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিং এর মেসেজ আসে। গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে লোকেশনটায় এক নজর চোখ বোলাতেই মুখের আদল শক্ত হয়ে এলো ওর। চোখ দুটো রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পর মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিড মেকারে 100-র উপরে গতি তুলে হুশ করে চোখের আড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। আমেরিকাতে এখন পুরোদমে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটা 8-এর ঘরে গিয়েছে একটি, তবেই সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো 8টা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে 8টার সময়ও মিনিয়ে যাওয়া সূর্য কিরণে ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হু হু বাতাস দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবুও যেহেতু 8টা বেজে গিয়েছে, তাই সন্ধ্যা নামার মুহূর্ত এখন। এদিক দিয়ে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকে রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক
এত দ্রুত আর উম্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রান্ত করার সময় আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়। দু একজন তো চোখের আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়ে। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকে, এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে কোনো এক নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়াতে এরূপ নির্জন শহরাতলের অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাইলের পর মাইল অতিক্রান্ত করে গেলেও কোনো বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্ম হাউস, নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকদের ছোট ছোট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ ওর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতেই, আর এই মুহূর্তে সেই নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরেই তড়িৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জোরে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ। কিছুদিন আগেই সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনিয়ে ব্যথা করছে, তবুও সে সব কিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিংটা সামলাচ্ছে কৃতিক, কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ। ওরু, হার্টবিট, কোথায় তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু তোর কাছে ফিরতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ? দুশ্চিন্তাগ্রস্তদের মতো রাস্তার এদিকে ওদিকে চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনেই বিড়বিড়িয়ে যাচ্ছে কৃতিক। ওর কণ্ঠ রোধ করে আসছে এক অযাচিত ব্যর্থতা। ঠিক এমন সময় অ্যাপল খচিত মুঠো ফোনটা হুট করে আওয়াজ তুলে বেজে ওঠায় সম্মিত ফিরে পেল কৃতিক। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়ো এয়ার প্লাগটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে ওঠে, হ্যালো। ওই পাশে শুনশান নীরবতা। কৃতিক পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বর নয়, একটু জোরেই। কৃতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্দনরত অরুর কাইকুই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিচকি তুলে কাঁদছে খুব, তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাঁধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে আকস্মাৎ হাইওয়ের মাঝখানে গাড়ির ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছাড়া বড়া, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাসের সুরে ডেকে উঠল অরুকে। অরু, জানাবো। কৃতিক ডেকে উঠতেই খ্যাক খ্যাক আওয়াজে কৌতুক মিশ্রিত হাসি হেসে এলো ওপাশ থেকে। ওই বিচ্ছিরি হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখ মুখ শক্ত হয়ে গেল কৃতিকের। সন্দেহান্বিত চোখ তার রং পাল্টানোর মুহূর্তেই হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝেই কৃতিকের সমগ্র মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করলো। ও তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, Who the hell are you fucking asshole? কৃতিকের রণমূর্তি অনেকেই ভয়ের কারণ। ওর এমন চেহারার সুরত আর ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কালেই। অথচ ওপাশের লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবা জীবন, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথাই ভ্রু কুঞ্চিত হয়ে এলো কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, কে চাই? অরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচড় লাগলেও আপনার আয়ুষ্কাল ফুরিয়ে দেবো আমি। কৃতিকের এমন কঠিন হুমকির সম্মুখিত হয়ে লোকটার হেলদোল দেখা গেল না মোটে। সে কিছুটা রহস্যময় কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছো বাবা জীবন, তোমার বউকে কিছু করব না, শুধু আমার অ্যাকাউন্টে $3 মিলিয়ন ট্রান্সফার করো আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও। নো ওয়ান ইভেন কেয়ার্স। কৃতিকের বুঝে আসছে না বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ। তাই একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে, মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, রেজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, সেই উদ্দেশ্যে গিয়েছিলাম বিড়িতে, কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির। তার উপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিল, ওয়াও, আই ওয়াচ স্পিচেলস। বেশ, তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কজ ইউ নো হোয়াট, আমি তোমার মতো বাংলাদেশি ইয়াং বিলিনিয়র এর আগে দুটো দেখিনি।
যদিও কৃতিক নিজেকে বিলিনিয়ার দাবি করার একদমই পক্ষপাতী নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দুহাতে কামানো নয়, সবই পূর্বপুরুষের অবদান। ও তো কেবল এসবের একমাত্র অধিকারী, এই যা। কিন্তু এই মুহূর্তে কৃতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে ওর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে তো দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কখন আবার ওরুকে রাগের বশে আঘাত করে বসে এই পাগল। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে SOS লিখে টাইপ করে মেসেজ করলো। এরপরে সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃতিকের কোনো সারা শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠল, পুলিশের চিন্তা ভুলে যাও বাবা জীবন, চালাকি করার চেষ্টাও করো না, চুপচাপ টাকা ট্রান্সফার করো নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সুর ধরেই কৃতিক বলে উঠল, নয়তো কি? মার্ডার। ক্রন্দনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃতিক এবার হকচকিয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠে বলল, নো নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি। তার আগে আপনি অ্যাড্রেস দিন, আমি একা আসবো, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবলো, পরক্ষণেই বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি, ভাই এনি চান চালাকি করা দুঃসাহসও দেখালে আই সয়ার হাত পায়ে সবগুলো রকেটে এখানেই ফেলে রেখে যাব মেয়েটাকে, মাইন্ড ইট। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার অ্যাসোল। লোকটার মুখের উপরে চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই কৃতিক অপারগ, অবুঝ আর নাজেহাল। এবারও তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই শঙ্কায় সত্যি সত্যি কৃতিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টাকাটা ও দেবে। তবুও যদি অরু অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তির আর কি বা হতে পারে? সেই ভেবেই কৃতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। এদিকে জায়ান্ট কৃতিক কল কেটে দিতেই লোকটা এক মনে খ্যাক করে হেসে উঠল। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আটকে উঠল অরু। অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে অরুর চোখের দিকে তাকালো। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকমের হিংস্রতা, অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডা আর নির্জীব। তার এরকম দুমুখ আচরণে বারংবার আটকে উঠছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটা চোখ দিয়েই খুন করে ফেলবে ওকে, সেই সাথে জ্বালিয়ে দিবে সবকিছু। ওর তখন থেকে ভয়াতক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। লোকটা হঠাৎ করেই চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটার হঠাৎ এভাবে আগমনে আতঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল অরু। ওর শির দ্বারা অতিক্রম করে হয়ে গেল হিমশীতল ঠান্ডা স্রোত। না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভয়ার্থক চাপা কান্না। ওরকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধ হয় আনন্দই হলো বেশ। সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাঁস ফ্যাঁসিয়ে শীতল কণ্ঠে বলল, বাবা জীবন, টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একই বলি আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিপুলেট করে আচমকা ছোট্ট সাইজের চাকু বের করে অরুর হাতে একটা টান মেরে দিল লোকটা। সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষতস্থান থেকে। এমতা অবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচন্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে তার আগেই ছোট্ট দোচালা কুঠিরের বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার করে উঠল অন্য কেউ। অরু, অরু। কৃতিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাইকুই শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারো আওয়াজ শুনে লোকটা শটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতেই তার সাথে থাকা অন্য চেলাপেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে। হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নিরবিচ্ছিন্ন এই জায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত প্রায়, তাই চারপাশে আরো বেশি নিস্তব্ধতা ছেয়ে আছে। চোখের সামনে বেতার কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট্ট সাইজের কুটির ছাড়া আর কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত উপস্থিত।
খালি চোখে কিছুই দেখার উপায় নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করলো কৃতিক। এক্সকিউজ মি, কেউ আছেন? কৃতিক এগোতে এগোতেই থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠামদেহী বয়োজ্যেষ্ঠ একজন। সাটার্থ এই লোকটার এর আগে কখনো না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধা হলো না কৃতিকের। এক দেখাতেই লোকটাকে চিনে ফেলল ও। সেই সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইশতিয়াক পাঠান একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন। পত্র পত্রিকা আর টিভি চ্যানেলে ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকদের কারণেই এরা এখনো দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুঁতে পারে না। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছু হবে বলে বোধ করি না। কিন্তু এরকম একটা বাজে লোক কি করে ওরুর বাবা হলো সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আজমেরি শেখের মতো মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল সেটাও অবশ্য রহস্য হয়ে থেকে যায়। ইশতিয়াক পাঠানের আগমনে ভাবনার সুতোটা ছিঁড়ল কৃতিকের। সম্বিত ফিরে এলে ওর দৃষ্টি বারবার এসে হাজির হয় লোকটা সাটাতো, অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সবকিছু দেখলে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগার ড্যাডি। এই লোকটাকে দেখে কৃতিক বোধ হয় আজ ঠাওর করতে পারল যে অরুর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণেই কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলেও এই ভেবে যে লোকটা অরুকে কিডন্যাপ করেছে, অরুকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। কৃতিক হাত দুটো মুষ্টিবদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে গমগমে আওয়াজে বলল, হোয়াই ইজ মানি? লোকটার কথায় 2 পয়সা কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়ল কৃতিক, ওয়্যার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানো বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেও ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। অগত্যা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চোয়াল শক্ত করে আঙ্গুল উঁচিয়ে পেছনের কটেজে ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে অরুর সন্ধান পাওয়ার পরেও কৃতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাব ভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটা? লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতেই বলল কথাটা। এই মুহূর্তে অরুর সেফটির থেকে আর কিছুই জরুরি হতে পারে না, $3 মিলিয়ন না। সেই ভেবে কৃতিক কার্ডটা হাতে নিয়ে দ্রুত হাতে মোবাইল স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারটা টুকতে টুকতেই সন্দিহান গলায় শুধালো, অরু ঠিক আছে তো? লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসল। কি ভয়ঙ্কর যে সেই নীরব হাসি, তা বলে বোঝানোর নয়। হাসতে হাসতেই আস্তে করে জবাব দিল সে, শি ইজ কমপ্লিটলি ফাইন। কৃতিক কয়েকটা অ্যাকাউন্টে টাকা মিলিয়ে 3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বহু আগে থেকেই কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের সম্মানই জমা হতো কৃতিকের অ্যাকাউন্টে। এতগুলো দিন জিদের বসে তাতে হাত না দিলেও আজ সেগুলোকে হাত দিতেই এতটুকুও দ্বিধাবোধ করেনি কৃতিক। যদিও বা ওর সব অ্যাকাউন্টগুলো এখন শূন্য ব্যালেন্স হয়ে আছে, কিন্তু তাতে কি আসে যায়, ওরও যে ঠিক আছে, এটাই তো শান্তি। ডান। কৃতিকের কথায় লোকটা নিজের ফোন চেক করলো, অতবার কাউকে ফোন করে কানে লাগালো ব্লুটুথেই সাহায্য বলার জন্য, চলে এসো, কাজ হয়ে গিয়েছে। লোকটার কথা শুনে কৃতিকও ফোনের মাঝে কিছু একটা চেক করলো, অতপর লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে। একদিক দিয়ে ইশতিয়াক পাঠান বেরিয়ে যাচ্ছে, অন্যদিক দিয়ে কৃতিক লন ছাড়িয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে। আড়িয়ারি একটা দৃশ্য, দুজন দুজনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কৃতিক আরো একবার ফোন চেক করলো। ওদিকে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে পিছনে ঘুরে এক নজর কৃতিকের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো লোকটা। অতপর কানে লাগালো ব্লুটুথে অপর পাশের কাউকে হিসিয়ে বলল, জাস্ট বান্ট ইট।
কৃতিকের তীক্ষ্ণ নজর তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ছিল। ঠিক সেই সময় আচমকা চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল কাঠের তৈরি কটেজগুলো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল কৃতিক। এতগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধহয় কল্পনাতেও আসেনি ওর। ওই জন্যই হুট করে ঘাবড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলন্ত কুঠির গুলোতে নজর বুলিয়ে লোকটার পানে অবিশ্বাসের চোখে তাকালো কৃতিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গা ছাড়া ভাবে হেসে বলল, কেন যেন মনে হয়েছিল বাবা জীবন আমাকে এত সহজে ছেড়ে দেবে না, তাই ছোট একটু প্রোটেকশন দিলাম। এবার তুমি ভাবো কি করবে, আমাকে ধরবে নাকি নিজের বউকে বাঁচাবে? কথা বলতে বলতে ভাবলেশহীন হয়ে ঠোঁট উল্টল লোকটা। কৃতিকের চোখে তখন জ্বলে উঠছে তীব্র রাগের অগ্নিস্ফুটলিঙ্গ। মারাত্মক ক্রোধে শরীরটা কাঁপছে ওর। চোখের সামনে কটেজগুলো পড়ে যাচ্ছে, ভেতরে ওরও। ওদিকে লোকটার হাসি দেখে রাগ সংবরণ করার কোনো উপায় নেই। ইচ্ছে তো করছে এখনই গিয়ে লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু কৃতিক দুয়ের মাঝে আটকা পড়ে আছে। লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃতিক ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, শুয়োরের বাচ্চা, আমি তোর থেকে জঘন্য, শুধু ভদ্রলোক সেজে থাকি এই যা। কৃতিকের কথায় এবার সত্যি সত্যি লোকটার কপাল কুঞ্চিত হয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারলো না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে পেছন দিক থেকে লোকটার নাক বরাবর ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে চোখের পলকেই লোকটার হাত পা সব বেঁধে ফেললো অ্যালিসা। তবে লোকটা এখনো খ্যাক খ্যাক করে হাসছে, যেন কিছুই হয়নি। এরকম মারধর খেয়ে অভ্যস্ত সে। ওর হাসি দেখে রক্ত উঠে গেল কৃতিকের মাথায়। লোকটাকে ইচ্ছে মতো পেটাবে বলে এগিয়ে আসতে গিয়েও জ্বলন্ত কটেজ থেকে অরুর চিৎকারের আওয়াজ ওর পা দুটোকে থমকে গেল। আকস্মাত এতক্ষণে রাগ ঢাক সব ঠিকরিয়ে তুলে হুট করেই একটা ভয়ঙ্কর কাজ করে বসলো কৃতিক। কোনো কিছু না ভেবে এগিয়ে গিয়ে আচমকা ঝাঁপ দিয়ে ঢুকে পড়লো জ্বলন্ত কটেজের মধ্যে। ওর এমন কাণ্ডে চোখ মুখ খিচে চিৎকার দিয়ে উঠল অ্যালিসা। এই প্রথমবার অ্যালিসার কণ্ঠস্বর ভয়ার্থক শোনালো। আকুত ভয়। মেয়েটাও কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেললো হুট করে। আর হবে নাই বা কেন, ওরা তো একজন আরেকজনের আপনের চেয়েও আপন। ওদিকে যতক্ষণে অর্ণবার সায়র পুলিশ আর ফাইটার নিয়ে হাজির হয়েছে, ততক্ষণে কৃতিকের আর হদিস নেই। কারণ ইতিমধ্যে কটেজগুলোর সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে এক একটা কটেজে যেন গ্রাস করে নিচ্ছে রাক্ষসের অগ্নিশিখার দল। এখানে এসে এমন জ্বলন্ত আগুনের লেলিহানের মাঝে কৃতিককে হারিয়ে যেতে দেখে সায়র আর অর্ণব দুর্বল চিত্তে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়ল একই সাথে। কৃতিক এত সহজে হার মানার ছেলে তো নয়। খুব অল্প বয়সেই জীবনকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তাছাড়া ও বরাবরই বেপরোয়া স্বভাবের। কলিজার মধ্যে ভয় ডর কিছু নেই বললেই চলে। যদিও বা থেকে থাকে সেটা শুধুমাত্র ওরকে হারানোর ভয়। সেই ভয়ে আগাগোড়া তটস্থ কৃতিক। আর আজ এই মুহূর্তে ওর জন্যই জ্বলন্ত কটেজের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছে ও। ছোট্ট ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরটা ধোয়ার কুণ্ডলিতে ঝাপসা হয়ে আছে। কৃতিক ধোয়ার মধ্যেই ছুটে গেল অরুর নিকটে। অরুর হাত পা মুখ সবকিছু চেয়ারের সাথে বাঁধা, লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে, মাথাটা টলছে। অরু হয়তো ভেবেই নিয়েছিল এটাই ওর শেষ। কিন্তু হঠাৎ করেই সব সময়ের মতো আধারের মরিচিকার মধ্যে একটুখানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাঁড়ালো ওর সেভিয়ার, ওর জায়ান কৃতিক, যাকে এই মুহূর্তে ঝাপসা অথচ ব্যাকুল চিত্তে পরখ করছে অরু। কৃতিক হুডি পরে আছে, মাথাটা ক্যাপ দিয়ে সম্পূর্ণ ঢাকা। তবুও লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারল অরু। সেই সাথে কৃতিক শুকিয়েও গিয়েছে অনেকটা। এতগুলো দিন পরে এতটা বিচ্ছেদের যন্ত্রণায় ইতি টেনে কৃতিকের মুখোমুখি হওয়াটা ছিল ওর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ। তাই তো এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রণা, এই ফাঁকা মস্তিষ্ক সবকিছুকে ছাপিয়ে চোখের সামনে কৃতিককে দেখতে পেয়ে সহসা ছটপট করে উঠল অরু। মুখ বাঁধা অবস্থাতেই কেঁদে উঠল চিৎকার করে। কৃতিক ব্যথাতুর চাহনিতে তাকিয়ে আছে অরুর মুখের দিকে, যে এই মুহূর্তে ওকে দেখে হাত পা দাপাচ্ছে আর শব্দ করে কাঁদছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর
ঠিকই বুঝতে পেরেছে সেদিনে সেই স্বপ্নে ওরু যখন গভীর চোরাবালির নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয়, বরং স্বয়ং কৃতিকই টেনে ধরেছিল। কারণ ও এতদিনে এতটুকু বিশ্বাস করে ফেলেছে যে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এই লোকটা ওর হাত ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। কৃতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে ওর হাতে পায়ের বাঁধন খুলে দিতেই ওরু তৃষ্ণাত্মক চাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাঁপা কাঁপা হাত দুটো ছোঁয়ালো কৃতিকের মসৃণ তিক্ত গালে। সেখানে দু হাত রেখেই এক ধ্যানে দেখতে লাগলো নিজের ফেরারি ভালোবাসার মুখখানা। আজ কতগুলো দিন বাদে এই লোকটাকে স্পর্শ করলো। ভীষণ স্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে ওরুর। চোখ দুটো ঝাপসা। কৃতিক কোনো কিছু না বলে ওরুর হাতে ঠোঁট ছুঁয়েছে কি ছোঁয়নি, কি তার আগেই আকস্মাৎ চেতনা হারিয়ে কৃতিকের বুকে ঢলে পড়ল ওরু। ফায়ার ফাইটারদের সাহায্যে অচেতন ওরুকে কোলে নিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে কৃতিক। ততক্ষণে ইশতিয়াক পাঠানকে ধরে ফেলেছে ইউএসএ পুলিশ। কৃতিক ওরু সমেত লোকটার কাছে এগিয়ে এসে বলল, ইউ ফাকড আপ শ্বশুর আব্বা। আগে বলেছিলাম তোকে আমি কৃতিক এতটা ভদ্রলোক নই। এবার ছেলে গিয়ে ডিসাইড কর 3 মিলিয়ন দিয়ে কি করবে। আর হ্যাঁ, এটা বাংলাদেশ পুলিশ নয় যে চাইলেই বড় মাথাওয়ালাদের পা চেটে বেরিয়ে আসবে। তোকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ঠিক যা যা করা দরকার আমি তাই করব। প্রথমে আমেরিকান গভর্নমেন্টের কঠোর শাস্তি ভোগ করে নেয়, এরপর না হয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজেই তোর জমতে থাকবো। তুই আর এই জীবনে আমার হাত থেকে নিস্তার পাবি না। কথাটা বলে লোকটার মতো করেই নিঃশব্দে একটা কপট হাসি দিল কৃতিক। অন্ধকারের মাঝে হৃদয় কপন ধারিয়ে দেওয়ার মতোই ভয়ঙ্কর দেখালো সেই মিকিয়ে হাসি। একটা ছোট্ট জায়গায় গুটিসুটি মেরে ঘুমাতে ঘুমাতে শরীরের মাংসপেশি সব ব্যথায় টনটন করছে ওরুর। অথচ মস্তিষ্কটা সেই তুচ্ছ ব্যথার ঊর্ধ্বে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে। ঘুমের রেশ কাটাতে না পেরে সরু জায়গাটুকুতে এবার একটু আরাম করে শুল ওরু। ওর মাথার নিচের বালিশটা বেজায় শক্ত কিন্তু উষ্ণ। এমন উষ্ণতা বিগত 2 মাস ধরে ওরু কত খুঁজেছে, তার হিয়ত্তা নেই। অথচ আজ হুট করেই এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজে থেকেই ধরা দিল। এর প্রশান্তি আর কি বা হতে পারে? এত কিছু ভাবতে ভাবতেই ঘুমের ঘোরে শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষল ওরু। বরাবরের মতোই বদভ্যাসের বশবর্তী হয়ে মুখের কোণ বেয়ে বেরিয়ে আসা লালাটুকু তাতে মুছল। কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিল, ঠিক তখনই টনক পড়ল ওরুর। কারণ এখান থেকে ভেসে আসছে ওর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস, ওর প্রিয় পুরুষের গন্ধ। এই স্নিগ্ধ ম্যাদলি সুঘ্রাণটা শুধুমাত্র কৃতিকের শরীর থেকেই পায় ওরু। তাহলে কি এটা কৃতিক? প্রশ্নটা মস্তিষ্কে ছুটতেই তন্দ্রা ছুটে গেল ওরুর। তৎক্ষণাৎ চোখেতে চোখ খুলে দেখতে পেল এটা অন্য কারণ নয়, স্বয়ং কৃতিকেরই চওড়া ঢেউ খেলানো বক্ষদেশ, যা নিঃশব্দে তালে তালে বারবার ওঠানামা করছে ওর চোখের সামনে। তার মানে কি এটা স্বপ্ন ছিল না? কৃতিকের শান্ত গলার আওয়াজটুকু কানে ভেসে আসতেই শোয়া থেকে ধরফরিয়ে উঠে বসলো ওরু। চারদিকে চোখ বুলিয়ে বুঝলো ওরা এই মুহূর্তে গাড়িতে বসে আছে। গাড়িটা এক জায়গাতেই স্থির, তার মানে চলছে না। আর ওরু এতক্ষণ ধরে কৃতিককেই বুকে শুয়ে বিড়বিড়িয়ে নিরিবিলিতে ঘুমাচ্ছিল। চারিদিকে চোখ বুলিয়ে এতক্ষণে ওর নজর গেল কৃতিকের দিকে, যে সেই তখন থেকে ওর পানে নিষ্প্রভ চোখে চেয়ে আছে। চোখের সামনে জলজ্যান্ত কৃতিককে দেখতে পেয়ে ওরও উদ্বিগ্ন হয়ে উঠে বলে, তুমি না মানে আপনি ঠিক আছেন? কৃতিক আস্তে করে ওরকে কাছে টেনে নিয়ে ওর কপাল ঠেকিয়ে হিসকি স্বরে বলে, সে ইট अगेन বেবি। কি? ওরুর ক্ষুদ্র প্রশ্নে কৃতিক কাতর গলায় বলল, তোর মুখে কতদিন এই ওয়ার্ডটা শুনি না, তোর মুখে কতদিন এই ডাকটা শুনি না, আমার ডাকো তুমি করে। কৃতিকের কথায় ওরুর চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। কৃতিকের এই সামান্য কথাতে কি যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না ওরু। এই পূর্ণতাটুকু যদি টাকায় কেনা যেত তাহলে বোধহয় ওরু নিজের সেই সম্বল দিয়ে হলেও এই মুহূর্তটুকু বারবার কিনে নিত।
কিন্তু হায়, অরুর সেই সাধ্য নেই, কোনোদিন ছিল না। তাই তো নিজের স্বামীর জীবন মরণের সন্ধিক্ষণে ও পাশে থাকতে পারেনি। অরু এক নজর দেখতে পারেনি তাকে। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথ চেয়ে, কতদিন মেঝেতে গড়াগড়ি খেয়ে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটা ওকে কেন অবহেলা করছে সেই দহনে। অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটির চোখের সামনে বসে এরূপ কাতরতা দেখলে কেই বা ঠিক থাকতে পারে? ওরও পারেনি, অগত্যাই কেঁদে উঠেছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে। হতবিম্ব কৃতিক ক্রন্দনরত অরুর দিকে মাথা নুইয়ে ওর চোরগুলো আলতো হাতে মুঠিবদ্ধ করে ওকে একই সুরে বলল, কি হলো ডাক? I want to hear your lovely voice, babe. I'm desperately waiting for it. কৃতিক ওর জন্য এমন ভাবে ব্যাকুল হয়ে উঠেছে দেখে অরু আর নিজেকে সামলাতে পারল না। মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দুটোতে স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে কৃতিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো অরু। কান্নার তোড় বেয়েছে, বই কি কমেছে। সেই কান্নারত আওয়াজে কৃতিকের ঠোঁটে চুমু খেয়েছে রিনরিনিয়ে অরু বলল, তুমি আমার, তুমি যতবার শুনতে চাও ততবার ডাকবো, তবুও দয়া করে আর দূরে যেও না, মরে যাব আমি। অরুর এমন কথায় কৃতিকের শক্তপোক্ত পাথর হৃদয়টা হুট করেই কেমন ধরে এলো। ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয়ের কষ্ট হচ্ছে, ব্যথায় চিনচিন করছে বুকের বাপাসটা। অগত্যায় অরুকে হ্যাচকা টান মেরে নিজের কোলে বসিয়ে শক্ত করে বুকে চেপে ধরল ওর ছোট্ট নারী শরীরটা। অরুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজে কৃতিক বলল, বেবি, আমি মরে গেলে তোর কি হতো বলতো? কে ভালোবাসতো তোকে আমার মতো করে? সেই চিন্তাতে আমার এখন প্রেশার ফল হয়ে যাচ্ছে। অরু কাঁদতে কাঁদতেই জবাব দিল, আপনি মরে গেলে আমিও মরে যেতাম, আর কারোর ভালোবাসার দরকার নেই আমার। আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট। অরুর কথা শুনে কৃতিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছন থেকে অরুর জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এত পাগল কবে হলি অরু? অরু নাক টেনে বলল, জানি না তো। বেব, এবার না হয় আমার সাথে অচেনা শহরে থেকেছে, মাঝে মাঝে তোকে নিয়ে যাবো দেশে, কিন্তু সারা জীবন আমার সাথেই থাকবি তুই। আমি আর তোর তো চাচ্ছি না অরু, থাকতে পারবো না তোকে ছাড়া। কৃতিকের কথা শুনে অরু ওর হুডির ফিতেতে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলল, থেকে গেলে কি করবেন? অরুর তুলতুলে কোমল পৃষ্ঠদেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল ঠেকিয়ে কৃতিক হিসিয়ে বলল, আদর করব, অনেক আদর করব, একটুও কষ্ট দেব না, আই প্রমিস। অরু ঠোঁট উল্টে বলল, কিন্তু আপনি তো রেগে গেলে মারেন। কৃতিকের হাতের স্পর্শ প্রগাঢ় হলো। সেভাবেই জিভ দিয়ে অধর ভিজিয়ে কৃতিক জবাব দিল, আমিই মারবো, আবার আমিই আদর করব, সব আমিই করব, আর কেউ না। কারণ তুই আমার যতক্ষণে আছিস আমি তার থেকে তোকে আরো বেশি চাই। দ্য মোর আই হ্যাভ অফ ইউ, দ্য মোর আই ওয়ান্ট ইউ, ইউ নো হোয়াট আই মিন। কৃতিকের হাত দুটো অবাধে বিচরণ করছে ওর জামার ভিতরে। এমন স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। হাত পা অবশ্য এসেছে, যার ফলস্বরূপ কনভারসেশনটা আর এগিয়ে নিয়ে যেতে পারল না ওরও। চুপচাপ ভেঙে চড়ে পড়ে রইল কৃতিকের শক্ত বুকের ওপরে। আর না তো কৃতিক হাত বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো ওকে, বরং ওরুর উন্মুক্ত পিঠে আদরে দু হাত বোলাতে বোলাতেই আকস্মিক গতিতে অধর ডোবালো অরুর ওষ্ঠধরের ভাঁজে। বহুদিনের কামনা বাসনা অবসান ঘটিয়ে চুমু, পাল্টা চুমুতে দুজনে ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। কৃতিক বারবারই বেসামাল, অরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকে না, তার উপরে অরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এমন অবস্থায় কৃতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে দু হাতে টেনে উপরে তুলতে লাগলো অরুর পরনের ফিনফিনে সাদা টপসটা। ভালোবাসা তখন তুঙ্গে। ওরও কেন যেন এতগুলো দিন পর না করতে পারছিল না কৃতিককে। ঠিক এমন সময় হুট করেই কি যেন দেখে ভূত দেখার মতো চমকে উঠল ওরও। তড়িৎ গতিতে কৃতিকের থেকে সরে গিয়ে ওর পেছনে মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময়ে ওরও হঠাৎ সরে গিয়েছে যে
কৃতিক নিজের মেজাজ সংবরণ করতে পারল না। সহসাই ওর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কিটমিটিয়ে বলে উঠল, তোর মাসে কয়বার পিরিয়ড হয় ইডিয়েট? ওরও অবুঝের মতো চোখ উঁচিয়ে বলল, আমি কখন বললাম? ওর শরীর ঠিক আছে। ব্যাপারটা বুঝে আসতেই কৃতিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, তাহলে দূরে সরে গেলে কেন? বেব, বোঝার চেষ্টা কর, একটু কাছে আয়, আমি তোকে। তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে খেকিয়ে উঠল ওরু। চুপ করুন বেহায়া লোক, সবাই দেখছে। অরুর চোখের ইশারা অনুসরণ করে কৃতিক তাকাতেই দেখলো জানালা দিয়ে সায়র, অর্ণব, এলিসা চোখ বড় বড় করে ওদের দিকেই তাকিয়ে আছে। কৃতিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনিতে কোনোরূপ গুরুত্ব না দিয়ে কৃতিক পেছনে ঘুরে ওর পিঠে মুখ লুকিয়ে বসে থাকা ওরকে উদ্দেশ্য করে বলে উঠল, বেব, জানলাটা লাগিয়ে দেব তাহলে? আর কৃতিকের কথা শেষ হওয়ার আগেই ওরও এমন চিৎকার দিল যে কৃতিক কেন, ওদের তিনজনেরও কানের পর্দার তালা লেগে গিয়েছে। চুপ করুন। মাঝরাতে কৃতিকের বাড়ির ছোট্ট হল রুমেতে গোল করে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে। ঘুমন্ত অরুকে বিছানায় শুয়ে দিয়ে একটু পরে কৃতিকও নেমে এলো নিচে। সিঁড়ি ভেঙে নামতে নামতে বিরক্তর আওয়াজে কৃতিক বলল, কি ব্যাপার, তোদের বাড়ি ঘর নেই নাকি? এখানে কি চাস? কৃতিকের কথায় সার মনে লাগার মতো করে বলল, তুই আমাদের খোটা দিচ্ছিস? তুই জানিস আমার নেটওয়ার্ক কত? কৃতিক সায়রের কথায় পাত্তা দিল না। অর্ণবকে ডেকে বলল, সিরিয়াস আলাপ হচ্ছে এখানে, যে কে পারলে বুদ্ধি দে। কৃতিক গিয়ে আসন পেতে বসে পড়ল কাউচে। অতঃপর গেমিং রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে বলল, কি হচ্ছে বল, কি এমন জরুরি কারণে তোদের মাঝরাতে গোল মিটিং এ বসতে হলো? অর্ণব বলল, খুবই জরুরি কারণ। তুই একটু সায়রকে টিপস দে তো ভাই, বেচারা বাসর তো দূরে থাক, বউকে একটা চুমু অবধি খেতে পারছে না। কৃতিক চোখ ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলকাতা হারপাল অর্ডার দেবো নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলল, আরে দূর, এমন কিচ্ছু না, বুঝিসই তো নার্ভাস। সবাই তো আর তোর মতো না যে গাড়ির ঘোড়ার মধ্যেই। হুট করে এলিসার চোখ পাকানো দেখে অর্ধেক কথাতেই আটকে গেল অর্ণব। কৃতিক গেম খেলতে খেলতেই জিভ দিয়ে ডাল ঠেলে বলল, এই ব্যাপার, 2 ব্যাগ মাল খড়িয়ে 2 ব্যাগ মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে, দেখবি শুধু চুমো না আর অনেক কিছুই খেয়ে বসে থাকবে। কৃতিকের কথা শুনে সায়ের ভ্রুকুচকে বলল, তুইও কি মাল খেয়ে চুমো খাস নাকি? কৃতিক ঠোঁট উল্টে বলল, আমার ওসবের প্রয়োজন হয় না, বউয়ের কাছে গেলে এমনিতেই নেশা ধরে যায়, বউই আমার ব্যক্তিগত মা। সায়ের ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তা তো রাস্তাতেই দেখে এলাম। সায়ের রাস্তার কথা বলতেই কৃতিক হাতের রিমোটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল, দুঃ শালা, এতক্ষণ তো নিজেকে সামলেছিলাম, দিলে তো মনে করিয়া। ওদিকে অর্ণব সায়ের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বউয়ের কাছে। অর্ণব বেচারা আর কি বা করবে, একা হাতেই সায়েরকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে তো একটা চুমু খেতে পারে,